বাংলায় প্রথম দফার নির্বাচনে 93% একটা ম্যাজিক ফিগার দেখা গেছে। এই জনসুনামি যেটা ইভিএমে আছড়ে পড়েছে, কেন, তার সম্ভাব্য কারণ কি কি ছিল এবং রাজনৈতিক দলগুলো কি কি ন্যারেটিভ খাড়া করেছে, আমরা বিশদে গত দুদিন আলোচনা করেছি। এবার প্রশ্ন হলো, দ্বিতীয় দফায় কলকাতার ভোটেও কি ঠিক এই ছবিটাই দেখা যাবে? ভোটার তালিকা সংশোধনের পর কলকাতার 11টি কেন্দ্রের জন্য একইভাবে যদি ভোটের হার থাকে, সেক্ষেত্রে অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। একটা পরিসংখ্যান কিন্তু মোটামুটিভাবে আমাদের কাছে আছে, যা সেটাই একটা ছবি তুলে ধরছে এবং তাতে অনেক কিছু অদল বদল ঘটতে পারে, বলা যেতে পারে রাজনৈতিকভাবে ভূমিকম্পও হয়ে যেতে পারে একটা। তো এটা নিয়ে আমরা বিশদে একটু আলোচনা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব কি হলে কি হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। প্রথম যেটা বলার, যে কলকাতাতে আমরা একটা ট্রেন্ড দেখেছি, কলকাতার মানুষের মধ্যে, একটা শ্রেণীর মানুষের মধ্যে একটা অনীহা কাজ করে ভোট দিতে যাওয়ার জন্য। হ্যাঁ, একদম। এবং সেক্ষেত্রে হচ্ছে একটা বহুতল বলো, বড় বাড়ি বলো, এরা ভোটের দিন আবার যাব, ভোট দেব, এই অনীহাটা কাজ করে। যার জন্য একটা অ্যাভারেজ যে বাংলায় ভোটের হার অন্য সময় হয় 80%, এবার নয়, একটা অনেক বেশি হয়েছে, 80 বা 82% হয়। কলকাতায় সেটা খুব ভুল না করলে 60, 62, 64% মধ্যে আটকে থাকে। তো এবার যদি কোনোভাবে এই এসআইআর এর পরবর্তী সময় ভোটার তালিকা থেকে এত নাম বাদ, তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই অনেক মানুষ ভোটার তালিকা থেকে কমে গেছে অনেকটা অংশ, কিন্তু যারা ভোট দিয়েছিল 2021-এও সেই সংখ্যাটা যদি বজায় থাকে, সেক্ষেত্রে কি হতে পারে? এই শতাংশ কোথায় গিয়ে পৌঁছাতে পারে? দেখো, আমরা 2021-এর ফিগার নেব না, আমরা নেব লাস্ট এবং লেটেস্ট ইলেকশনের রেজাল্ট, মানে ফিগার, সেটা হচ্ছে 2024। কারণ শেষ বড় ভোট পশ্চিমবঙ্গে 2024-এই হয়েছে। এখন তুমি খুব ইন্টারেস্টিং দেখো যে কলকাতায় সব থেকে বেশি পোল পার্সেন্টেজ বা ভোটিং পার্সেন্টেজ কোথায় ছিল? এন্টালি, মিক্সড এরিয়া। কিন্তু একেবারে আমি এন্টালিটা জাস্ট তোমাকে একবার বলি, যে এন্টালিতে দেখো 2024-এর লোকসভাতে ওই সময় ভোটার সংখ্যা ছিল 2,36,126। ঠিক। ভোটের হার ছিল 70.78%, মানে অলমোস্ট 71%। এবার এসআইআর এর পর কেটে ছেটে ওখানে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে 1,78,877, এক ধাপে অনেকটা নেমে এসেছে। এবং গত এই 2024-এর লোকসভা ভোটের সময় যারা ভোট দিয়েছেন, সেই সংখ্যাটা যদি এবারই ভোট দেয়, এবারও যদি সেই সংখ্যাটাই থাকে, তাহলে কিন্তু এটা কি পৌঁছবে ভোটের হার 93.43%। হ্যাঁ, এবার তুমি দেখো সম্রাট, এন্টালিতে 70% পোলিং হয়েছিল, 71% পোলিং হয়েছিল, কিন্তু এন্টালিতে ভোটটা গতবারের থেকে ভোটার সংখ্যাটা কত কমে গেছে? 58,000 কমে গেছে। 58,000 ভোটার কমে গেছে। তো যখনই 58,000 ভোটারটা কমে যাচ্ছে, এবং তুমি যেটা ধরে নিয়েছো যে 2024 সালে যত লোক ভোট দিয়েছিল এন্টালিতে, সেই সংখ্যাটাই যদি সেই ভোটার সংখ্যাটাই যদি ভোট দেয়, তাহলে পৌঁছে যেতে পারে 93.43%। তার মানে প্রথম দফার ভোটের যে অ্যাভারেজ 93.19, তার থেকেও বেশি, কিন্তু তার থেকেও বেশি। যদি 2024 সালে যতজন ভোটার ভোট দিয়েছিলেন ততজনই ভোট দেন, তাহলে সিগনিফিকেন্ট হচ্ছে যে এখন দেখার যে এন্টালিতে এবারে পোল পার্সেন্টেজটা কি যায়। যদি দেখা যায় যে এন্টালিতে এবার এই 93.43 বা তার আশেপাশে ভোটিং হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ, গতবার মোটামুটি ফেয়ার ইলেকশন ছিল। ফেয়ার ইলেকশনে যতজন ভোটার দিয়েছিলেন, কম বেশি ততজন ভোটারই ভোট দিয়েছে। কিছু ভোটার বাড়বে, 1 বছর পেরিয়েছে, যেমন পুরনো ভোটার বাদ গেছে, নতুন ভোটার হয়েছে। যাই হোক, মোটামুটি ওই যত ভোটার গতবার 24-এ দিয়েছিলেন ততজনই যদি দেন। কিন্তু এটা তো হতে পারে যে গতবার ভোটে, মানে 24-এর ভোটে কিছু মানুষের অনীহা কাজ করেছিল, তখন এসআইআর এর নিয়ে এই উৎসাহ বা উৎকণ্ঠা একেবারেই দুটো কোনোটাই ছিল না, আশঙ্কা আতঙ্ক কিছুই ছিল না। আমি তো দেখো এসআইআর নিয়ে সবসময় শুধুমাত্র আতঙ্ক বলবো না, একটা উৎসাহও রয়েছে। আমি দুটোই বলবো, উৎসাহ এবং উৎকণ্ঠা। তার কারণ হচ্ছে যাদের বিনা পরিশ্রমে কিছু না করে বাড়িতে বিএলও এসছেন, ফর্ম ফিল আপ করেছেন এবং ভোটারের নাম উঠেছে, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্টও কাজ করেছে, যাদের কোনো হয়রানি হতে হয়নি। কিন্তু যে বিপুল সংখ্যক মানুষের হয়রানি হতে হয়েছে, তাদের মধ্যে যদি এটা কাজ করে, মানে আশঙ্কা কাজ করে যে ভোটার তালিকা থেকে নাম চলে যাবে,
তাহলে কি হবে যে অ্যাডেড একটা নাম্বার, তার মানে তুমি এই যে নাম্বারটা বলছো ফাইনালি যে এবার ভোটার তালিকায় এন্টালির মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1,78,877। এই 1,78,000-এর মধ্যে যদি আগের বছরের তুলনায় বেশি মানুষ ভোট দেন তাহলে তো সংখ্যাটা 93%-ও ছাড়িয়ে যাবে। আরো বেড়ে যাবে। তাহলে যে মানুষগুলো ভোট দিত না তারা যদি ভোট দিতে আসে তখন 93%-এ থেমে থাকবে না, ইট মে গো আপ টু 95, 96, 97 হতেই পারে। এটা একটা দিক। আবার যদি দেখা যায় যে মানুষ এলেন কিন্তু ভোটার মানে ধরো গতবারের থেকে মানুষ বেশি সংখ্যায় ভোটটা দিলেন, ঠিক আছে, বা ওটা উৎসাহ দেখা গেল কিন্তু পার্সেন্টেজটা কম হলো, তখন আবার একটা অন্য একটা হিসাব থাকবে। তার কারণ হচ্ছে তখন বুঝতে হবে যে আগের বারে কোনো গলদ ছিল। দেখো আমি জাস্ট একটা তোমায় বলি যে এই আমি এটা পরিষ্কার করে বোঝাতে পারলাম না, আমি বুঝতে পারছি। না, তুমি পরিষ্কার বুঝিয়েছো না, যথেষ্ট। তোমাকে এটা আমি বোঝাতে পারিনি। আবার বলছি কি কেসটা দেখো, যেটা বিজেপির এবং যেটা সিপিএম এর এবং কংগ্রেসের অভিযোগ মৃত এবং ভুয়ো ভোটার, রাইট, যে গতবার যে ভোটটা পড়েছিল 2024 সালে সেটা কি শুধুমাত্র ভোটারই ছিলেন নাকি একটা পার্সেন্টেজ ছিল জল মৃত এবং ভুয়ো ভোটার? আমি এটাই বলতে চাইছিলাম যে এটা যদি থেকে থাকে সেক্ষেত্রে তো বোঝা যাবে, এই ভোটে বোঝা যাবে যে গতবার জল মিশেছিল কি মিশেনি। ঠিক আছে, তো ফলে কলকাতায় তুমি দেখো যে বাকি যে সিট সেই সিটগুলো কোথাও 53, মানে ধরো পোলিং পার্সেন্টের জোড়াসাঁকো, অবাঙালি অধ্যুষিত এলাকা 53.58, ঠিক আছে, পোলিং পার্সেন্ট 24-এ ছিল। হ্যাঁ, তুমি দেখো বালিগঞ্জ 62%, হ্যাঁ, তুমি দেখো শ্যামপুকুর 62.61, তুমি দেখো রাসবিহারী 65%, তুমি দেখো ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র 65.13%। এবং সিগনিফিকেন্ট যে গতবার যতজন ভোট দিয়েছিলেন সেই ভোটার সংখ্যা যদি ততজন লোক যদি এবার ফের ভোট দেয়, 45,000 কমেছে এসআইআর পর্বে ওখানে। হ্যাঁ, এবার ততজন যদি ভোট দেয়, ভবানীপুরে 45,000 ভোট কমে গেছে গতবারের থেকে, কিন্তু গতবার যতজন ভোট দিয়েছিলেন সেই সংখ্যা ভোটারই যদি এবার ভোট দেন তাহলে পার্সেন্টেজটা চলে যায় 83.51%। এখন দেখার যে 83.51% মানে তো এখনো তো প্রায় 17%, 16.5%-এর রুম আছে। এখন দেখার যে ভবানীপুরে ভোটটা যদি 90% চলে যায় তাহলে কি হবে, এবং অ্যাডেড ভোটার তারা যদি ভোটটা তাদের প্যাটার্নটা কি হবে, কি হতে পারে। দেখো এটা তো আমরা কেউ গণৎকার নই, আমরা কেউ শ্রী ভৃগু নই একেবারে। কিন্তু আমি তোমাকে সেটা বলার আগে একবার সম্রাট রিকোয়েস্ট করব যে তুমি কলকাতার যে 11খানা আসন, মানে ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, শ্যামপুকুর, কাশীপুর, বেলগাছিয়া, জোড়াসাঁকো, মানিকতলা, এই সব কটা আসনে এক্স্যাক্টলি গতবার মানে 2024 সালে যে সংখ্যক ভোটার ভোট দিয়েছিলেন তারা যদি এবার ভোট দেন তাহলে কত পার্সেন্ট করে পোলিং পার্সেন্টেজ হতে পারে সেটা শুধু একবার বলে দাও। এটা আমার মনে হয় খুব একটা জটিল হবে না, জটিল খুব একটা যে গতবার 2024 সালে যতজন ভোটার ওই বিধানসভা আসনে ভোট দিয়েছিলেন এবার যদি ঠিক ততজনই ভোট দেন তাহলে পার্সেন্টেজটা বেড়ে কোথায় যেতে পারে। ঠিক ততজনই যদি ভোট দেন 2024-এ যতজন ভোট দিয়েছিলেন তাহলে এন্টালিতে এটা 71% থেকে, মানে 70.78% ছিল, সেখান থেকে বেড়ে হচ্ছে 93.43%, রাইট। আচ্ছা, চৌরঙ্গিতে গতবার ভোটের হার খুব কম ছিল 55.40, এটা হচ্ছে 2024। একই সংখ্যক মানুষ যদি ভোট দেন সেটা বেড়ে হয়ে যাবে 91.96, রাইট, যেটা তৃণমূলও বলছে, বিশাল জাম্প। আচ্ছা, কলকাতা বন্দর গতবার ছিল 60.97%, সেটা বেড়ে হয়ে যাবে একই সংখ্যক মানুষ যদি ভোট দেন 89.03%। বেলেঘাটা গত বছর ভোটদানের হার ছিল 66.40%, এটা বেড়ে হবে 88.42%। আমরা আসছি মানিকতলা, খুব ইন্টারেস্টিং এবার মানিকতলার লড়াই। মানিকতলায় গতবার ভোটের হার ছিল কলকাতার তুলনায় একটু ভদ্রস্থ, মানে 68.53% বলা যায় হয়েছিল, সেটা জাম্প করে হবে 86.93%।
জোড়াসাঁকোতে আসি, 53.58%, ভোটের হার কম ছিল 2024-এও। একই সংখ্যক মানুষ যদি ভোট দেন সেটা দাঁড়াবে 86.22%। আমি আসছি কাশীপুর বেলগাছিয়া, 64.54% মানুষ 2024-এর লোকসভায় ভোট দিয়েছিলেন। ওই একই সংখ্যক মানুষ যদি এবার ভোট দেন 29 তারিখ, 85.15%। দেখো বালিগঞ্জে ছিল 62.69% লোকসভা ভোট 2024-এ, সেটা বেড়ে হবে 84.02% একই সংখ্যক মানুষ ভোট দিলে। আমি আসি শ্যামপুকুরে ছিল 62.61% 2024 লোকসভা। ওই একই সংখ্যক মানুষ যদি ভোট দেন এসআইআর এর পরেও, এটা দাঁড়াচ্ছে 83.90%। আচ্ছা, রাসবিহারী এবার খুব বিতর্কের কেন্দ্রে, হ্যাঁ, সবার নজর রাসবিহারীতে। হ্যাঁ, সেখানে দেখছি আমি 65.40% হচ্ছে 2024 লোকসভায় ভোটদানের হার। ভালোই ছিল মোটামুটি, ওটা বেড়ে হয়ে যাবে 83.94% যদি একই সংখ্যক মানুষ এসআইআর এর পরেও এবার ইভিএমে গিয়ে ভোটটা দেন। চলে আসছি ভবানীপুর, গোটা দেশের নজর ভবানীপুরে ছিল, আমরা একবার আলোচনাও করলাম, 65.13% 2024 লোকসভায়, সেটা বেড়ে দাঁড়াবে 83.51%। তুমি এবারে যেটা বললে সিগনিফিকেন্ট, মাঝখানে একবার বলেছিলে একটা উল্লেখযোগ্য এই শব্দটা ব্যবহার করেছিলে, এবং সেখানে তুমি মানিকতলা সিটের কথা বলেছিলে। দেখো, মানিকতলা সিটে গতবার ভোট পড়েছিল, মানে 24-এর ভোটে ভোট পড়েছিল 68.5%, 68.53। মনে রাখবে সম্রাট, মানিকতলা সিটের বিস্তীর্ণ এলাকা হচ্ছে বস্তি এলাকা। কলকাতার ভোটে বস্তি এলাকা ভোট কিন্তু ঢেলে, ঠিক, কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং আবাসনের ভোটটা তুলনামূলকভাবে কম পড়ে। এবার কিছু আবাসনের মধ্যেই বুথ করে দিয়েছে। তো এবার যদি আবাসনের ভোট, মধ্যবিত্তের ভোট, উচ্চ মধ্যবিত্তের ভোটটা পড়ে, যেটা পড়তো না, সেটা যদি শুধুমাত্র এই এসআইআর এর কারণেই পড়ে, এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা ইলেকশন কমিশন কথা বলছে, এখন মানিকতলা, বেলেঘাটা এইসব অঞ্চলে কিন্তু আমরা ভোটের দিন অশান্তি দেখেছি তো একেবারেই। তো সেইখানে একটা বড় লেগরুম রয়ে গেছে সম্রাট, যে ভোট শেয়ার কিন্তু পোলিং পার্সেন্টেজ বাড়ার। মানে তোমার মানিকতলাতে 86% ছিল, এখানে 4-5% অনায়াসেই বাড়তে পারে যদি প্রথম দফার ভোটের ট্রেন্ড বজায় থাকে। তারপরে তুমি দেখো রাসবিহারী, তুমি দেখো ভবানীপুর, এইসব সিটগুলোতে 5-7% এক্সট্রা পোলিং, এই বহুতল, এবং সেখানেই পোলিং বুথ করা এবং কিছু অ্যাডেড ভোটার, সেই ভোটটা যদি এখানে পড়ে, সেই ভোটটা কোন দিকে যাবে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এটা খুঁজে বের করাটা একটা, কিন্তু তুমি আমাকে সেটা জিজ্ঞাসা করলে কিছুক্ষণ আগে, যে কোন দিকে ভোট যাবে। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া একটা ভোট সমীক্ষক সংস্থা, এবং আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, অন্তত ধরো 2003 সাল থেকে বা তার আগে থেকেই, 2001 সাল থেকেও বলতে পারি, কিন্তু মোটামুটি ভাবে আমি দিল্লিতে সাংবাদিকতার সময় থেকে 2003 সাল থেকে যদি ধরি আর 2026 পর্যন্ত, আমি দেখেছি যে দুটো মোটামুটি সমীক্ষক সংস্থা ধারাবাহিকভাবে একটা সঠিক ইঙ্গিত করে, সেটা হচ্ছে টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া। এখানে একই নিঃশ্বাসে বলে দিতে হবে যে 2024 সালে এই দুটোই দাহা ফেল করেছে একদম। প্রদীপ গুপ্তা কেঁদে ফেলেছিলেন স্টুডিও বসে, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি বিজেপি থেকে কিছু একটা উপঢৌকন নিয়ে শেয়ার মার্কেটকে প্রভাবিত করার জন্য এই খেলাটা, বিশ্বাসযোগ্যতায় একটা কোথাও ধাক্কা লেগেছিল। কিন্তু আমি জানি প্রদীপ গুপ্তা 2015 সালে অ্যাক্সিস মাই ইন্ডিয়া প্রথম শুরু করে বড় করে, এবং বিহার ইলেকশনে যখন সবাই বলছে, কারণ 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে, 2015 সালে বিহারে ভোট, সবাই দেখাচ্ছে, সব এক্সিট পোল দেখাচ্ছে যে বিহারে বিজেপির জয়কার। একমাত্র অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছিল না, লালু প্রসাদ যাদব, কংগ্রেস এবং নীতিশ কুমারের যে মহাজোট, সেই মহাজোট 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে চ্যানেলের জন্য অ্যাক্সিস মাই ইন্ডিয়া কাজ করেছিল, সমীক্ষাটা করেছিল, তারা ভয় পেয়ে আর সার্ভেটা দেখায়নি। কি বলছে, বাকিরা তো দেখাচ্ছে অন্যরকম। তো মনের দুঃখে প্রদীপ গুপ্তা
তার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সার্ভেগুলোকে ছাড়তে শুরু করেছে, সার্ভে রেজাল্ট। তো দেখা গেল মিলে গেল। তো দ্যাট ওয়াজ হিজ সাকসেস স্টোরি। আর তার যে বড় সাকসেসফুল হওয়ার ঘটনা সেটা হচ্ছে 2024 ভোট, যখন তিনি বলেছিলেন যে মোদি এবার ইসবার 400 পার। 2024 সেটা ফেল করে এবং হাউ হাউ করে কেঁদে পারে। টুডেস চাণক্যরও কিন্তু 2024 ভুল হয়েছে। তারা কেউই বলেনি যে বিজেপি 240 নেমে আসবে। কিন্তু এই প্রদীপ গুপ্তা এবার কলকাতায় ঘুরছেন কিন্তু এক্সিট পোলের জন্য, এবং আমি দেখলাম প্রদীপ গুপ্তা বলেছেন যে কলকাতায় এবার বা ওয়েস্ট বেঙ্গলে এবার প্রেডিকশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? তার কারণ গুপ্তা বলছেন যে 10 জনকে জিজ্ঞাসা করলে 6 জন বলতেই চাইছে না যে কাকে ভোট দিয়েছে। তার মানে ভোটার্স আর সাইলেন্ট, মেজরিটি ভোটার্স। এটা কেন নির্বাচন কমিশন এত অভয় দিচ্ছে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য নানাবিধ ব্যবস্থা, তারপর মানুষ চুপ কেন? কিসের ভয়? দেখো, যদি এইটাতে বললে অনেকের খারাপ লাগতে পারে, বা আর এখন তো দেখো বাইনারি তৈরি হয়ে গেছে। সাংবাদিক হিসেবেও এটা কতটা দায়িত্বশীল মানে কতটা দায়িত্বশীল হবে আমি জানি না, কিন্তু একটা জেনারেল ট্রেন্ড হচ্ছে যখন শাসক দলের পক্ষেই মানুষ ভোট দেয় তখন তো মানুষের মনে ভয় কাজ করে না যে এরা যদি মানে ধরে নেয় যে এরা আবার আসবে, ঠিক আছে, তাহলে মানুষ বলে। কিন্তু যদি এরা বিরোধীতে ভোট দেয় যেটা সাইলেন্টলি, ঠিক আছে, তাহলে এটা হতে পারে বললে যদি কোনোভাবে কিছু পরবর্তী সময় এফেক্ট আসে, এটার একটা আশঙ্কা। আমি তো এছাড়া কোনো কারণ দেখছি না। আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে দেখো আমার সাথে কদিন আগে অমিত মালভিয়ারে এটা নিয়ে একটা হেলদি আর্গুমেন্টই হয়েছে, কোনো ঝগড়ার ব্যাপার নয়। সেটা আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট, কোর ভোট 20-21% বেশি নয়। বাকি ভোটটা যেটা বিজেপির 38% পর্যন্ত পৌঁছেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে অ্যান্টি তৃণমূল ভোট, যেটা সিপিএম থেকে, কংগ্রেস থেকে বা তৃণমূল বিরোধী যে ভোটটা এসছে, যেটা 2009-11-তে তৃণমূলের জন্য কাজ করেছিল। হ্যাঁ, অ্যান্টি বাম ভোট একটা। তুমি দেখো যে 2016-তে বাম কংগ্রেসের জোটের ভোট 38%, 21-এ বিজেপির ভোট 38%, একদম। আর 2016-তে বিজেপি যা ছিল তারপরে 2021-এ বাম কংগ্রেসের গিয়ে একই জায়গায় দাঁড়িয়েছে। তো তার মানে অপোজিশন ভোট সেটা একটা ওই 38%-এর কাছাকাছি গেছে। তার মানে এটাকে পুরোপুরি আমি বিজেপির ভোট বলতে পারি না। তো এই যে সাইলেন্ট হয়ে আছে, তারা যদি বিজেপিরই ভোট হতো, মানে তারা যদি সত্যি বিজেপিরই ভোট হতো, তাহলে তারা ইউফোরিক হতো, বিজেপি সাপোর্টার ভোট, তারা মুখ আগলে কথা বলতেন না। কিন্তু সাইলেন্ট ভোট মানে হচ্ছে সেটা একটা ডিসেপটিভ। তাহলে হয়তো সেটা বিজেপিরও ভোট না বা তৃণমূলেরও ভোট না, তাহলে হয়তো হতে পারে যে শাসক দলের বিরোধী ভোট। কারণ যদি স্বাভাবিক প্রবণতা কাজ করে যে শাসক দলের পক্ষ, শাসক দল আবার আসছে, ইনকামবেন্ট গভর্নমেন্ট আবার আসছে, লোকে সবসময় তার প্রশংসা করে বলে, চুপচাপ হয়ে যাচ্ছে কেন? এবার এটা তো শুধুমাত্র প্রদীপ গুপ্তার অবজারভেশন, এটাই অ্যাবসলিউট নয়, কিন্তু যেহেতু প্রদীপ গুপ্তার পোলস্টার এবং একটা পরিচিত মুখ, সেজন্য তার যে অভিজ্ঞতা, তার টিমের অভিজ্ঞতা তিনি যে শেয়ার করেছেন, সেটাই আমি কোথাও একটা গ্রহণযোগ্যতা আছে, তার জায়গা তৈরি করেছেন। ওটা বাদ দিলে বাদ দিই, কারণ আমি যদি তার ব্যর্থতা বাদ দিই তাহলে দেখবো যে তার 10টার মধ্যে 8-9টাই মোটামুটি ঠিকঠাক। তো ফলে তাকে তো ধরতে হবে একদম। তো এবং ভদ্রলোক কলকাতায় এসে কাজ করছেন, তো সেইটা যদি অভিজ্ঞতা হয় যে 10 জনের মধ্যে 6 জন মুখ খুলছেন না, এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট এই ভোটের ক্যারেক্টার। আচ্ছা, আমি একটা বিষয়ে আসি। তুমি দেখবে আরেকটা জিনিস আমাদের দর্শকরাও নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে গত ভোটে কিন্তু একটা ভোকাল শ্রেণী ছিল শহরে, কি বলতো, নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি। এবার কোথাও দেখছো? নেই। অবজেক্টিভলি আমি বলছি, আমি বিজেপির পক্ষে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের পক্ষে বিজেপির বিরুদ্ধে সব বলছি না। আমি বলছি যে গতবার একটা ভিজিবল ক্যাম্পেইন ছিল, সমাজ মাধ্যমে, মেট্রোর পিলারে চোখে পড়েছে, মেট্রোর পিলারে চোখে পড়েছে, তো পড়েছে নো ভোট টু বিজেপি। এবার কোথাও দেখছো? তাহলে গতবারও একটা ভোকাল অংশ বিজেপির বিরুদ্ধে দেখা গেছে, কিন্তু এবার কোনো ভোকাল অংশ দেখা যাচ্ছে না, সাইলেন্ট। এই নীরবতাই কিন্তু কোথাও একটা কিছু হয়তো মানে একটা কোথাও একটা ঝড় ঝঞ্ঝাটের আশঙ্কা থাকতে পারে। আমি শুরুতে বলছিলাম এটা কোথাও গিয়ে একটা রাজনৈতিক ভূমিকম্প হতে পারে, হতেই পারে এই পার্সেন্টেজ যদি থাকে সেকেন্ড ফেজে। আমি এবার একটা মানে এইগুলো নিয়ে তো কালকেও আমরা আলোচনা করেছি, এই ট্রেন্ড
এটা নিয়ে দুদলের একটা ন্যারেটিভ এবং মাইন্ড গেম চলছেই। এবার সেক্ষেত্রে আমরা আজকে যেটা বলছিলাম যে কলকাতায় কি হতে পারে 11টা আসনে, অনেক কিছু ওলট পালট, এবং আমরা দেখালামও যে কি পার্সেন্টেজ আসতে পারে। সেক্ষেত্রে প্রথম থেকে তৃণমূল বলছে ফার্স্ট ফেজের পর থেকেই এই যে বাড়তি ভোট, এটা হচ্ছে যে এটা ওরা বলছে নিছক পাটিগণিত, একটা সরল পাটিগণিত। কারণ এসআইআর এর পরে ভোটারের সংখ্যা কমে গেছে এবং তার ফলে সমসংখ্যক মানুষ ভোট দিক বা যেটাই দিক না কেন পার্সেন্টেজটা বাড়বেই। এটা সরল পাটিগণিত, এর পিছনে রাজনৈতিক রসায়ন কিছু নেই, আমরা যেটা দেখাচ্ছিলাম। তো এই যুক্তি তৃণমূল যেটা দিচ্ছে, এটাকে তুমি কিভাবে তুমি ব্যাখ্যা করবে? না, তৃণমূল তো একটা দিক দিয়ে ঠিকই বলছে, এবং পাটিগণিত তো আমরাও দেখালাম। হ্যাঁ, আমরাও পাটিগণিত দেখিয়ে বলছি যে যেখানে চৌরঙ্গিতে 55.40 ভোট ছিল, সমক সংখ্যক ভোটার যদি এবার ভোট দেন তাহলে সেটা 91.96% পৌঁছে যাবে। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। না, এ পর্যন্ত পাটিগণিতটাই সত্য, বাস্তব এবং দৃশ্যমান একেবারে। কিন্তু এই 91.96%টা যদি 95, 96, 97-এ পৌঁছয়, তাহলে বুঝতে হবে তো একটা অ্যাডেড নাম্বার অফ ভোটার্স ভোট 2 দিচ্ছে। থেকে 3% যেটা বিজেপি যেটা নিয়ে। এবং তো তুমি দেখে নিও সম্রাট, কলকাতা এবং গোটা রাজ্য জুড়ে এবার বহু আসনে 500, 1000, 2000 ভোটে ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হবে। 1%, 2%, ধরো যদি আজকে 1% ভোট হয়, আমি এই যে আসনটার কথা বললাম, এটা হচ্ছে চৌরঙ্গি। চৌরঙ্গির ভোটার হচ্ছে 1,26,000 পোস্ট এসআইআর। আজকের দিনে দাঁড়িয়ে চৌরঙ্গির মোট ভোটার হচ্ছে 1,26,000। গতবার যে ভোটার তালিকার ভোটার সংখ্যা ছিল তার থেকে প্রায় কচুকাটা হয়ে গেছে। অনেক 2,09,000 ছিল, 9,000 থেকে 1,26,000। হ্যাঁ, তার মানে কতটা কেটেছে বলো তো? হ্যাঁ, প্রায় তার মানে 80, ওখানে এখানে 74,000 প্লাস 9,000 মানে প্রায় 81,000 ভোট, 81,000, 83,000 ভোট কেটেছে। হ্যাঁ, কেটে গেছে। চৌরঙ্গি বিধানসভায় এসআইআর এ ভোট কাটা গেছে 83,000। তুমি দেখো, যার জন্য এটার জাম্পটা সবচেয়ে বেশি হতে পারে। 55.40 ছিল, এই হারে যে কজন মানুষ ভোট দিয়েছিলেন তারাই দিলে এটা 91.96 ঠিক, এবার এই 91.96 মানে 92, যদি 94% চলে যায় তার মানে কত ভোট বাড়বে? 2,000 ভোটই বাড়বে। একেবারেই তাই। তার মানে 2,000 ভোটই বাড়বে। হ্যাঁ, কিন্তু এই 2,000 ভোটার বাড়াতে যদি নেক এন্ড নেক খেলাটা হয়ে যায়, একেবারেই, সেক্ষেত্রে খুব মার্জিনও কমে যাবে। 83,000 ভোট কাটা গেছে একটা অ্যাসেম্বলিতে সম্রাট। ইট ইজ নাও এনিবডিজ গেম। একেবারে। এবং তুমিও ভালো করে জানো যে চৌরঙ্গিতে যে 83,000 ভোট কাটা গেছে কোন জায়গা থেকে বেশি কাটা গেছে। আমাদের দর্শকরাও জানেন যে কোন, সবাই জানেন, দর্শকরাও জানেন। আমার বলে দিতে হবে না যে এই যে 83,000 ভোট কাটা গেছে চৌরঙ্গিতে, সিংহভাগ কোথা থেকে কাটা, কোন এরিয়া থেকে কাটা গেছে। তারপর সন্তোষ পাঠক বিজেপির প্রার্থী, তিনি আবার স্ট্রং ম্যান। কারণ হচ্ছে যে তৃণমূলের দুর্দন্ত সময়েও সন্তোষ পাঠককে হারানো যায়নি বড়বাজারে। তার সঙ্গে লোক আছে, কিন্তু তার নিজের কেন্দ্র নয়, এটা বড়বাজার থেকে দূর আছে, কিন্তু তার কিন্তু উত্তর কলকাতা এবং ওই চত্বরে তার লোক আছে। ওই দুর্দিনে তো কংগ্রেসের ঝান্ডা নিয়ে এবং তার লোক আছে, তার কিন্তু ম্যান পাওয়ার আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘরে বসা। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে কি জন্য সংযোগ রয়েছে? ফলে আর কেন আমরা যে কলকাতায় আলোচনাটা করছি তার কারণ হচ্ছে যে কোনো নির্বাচনে শহরাঞ্চলে প্রতিষ্ঠান বিরোধিতা বেশি হয়। তো কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় শহর, একদম রাজধানী শহর, এবং সেখানটাই যদি আমরা আজকে যদি প্রতিষ্ঠান বিরোধিতা এত তীব্র হয় 15 বছরে, যেটা আজকে দেখলাম অমিত শাহ বলছেন যে তাগড়া অ্যান্টি ইনকামবেন্সি, না তাগড়া বলেনি, উনি বলেছেন চরম অ্যান্টি ইনকামবেন্সি। তো চরম অ্যান্টি ইনকামবেন্সিটা সব থেকে বেশি কোথায় হবে? শহরেই হবে। এবং দেখো শহর লাগোয়া যে তাহলে বিজেপি সবচেয়ে বড় পরীক্ষা তো কলকাতাতে। তোমার মনে হয় এটার প্রভাব এই ট্রেন্ডটা কলকাতা লাগোয়া যে শহরতলিগুলো, একদম কলকাতা শহর লাগোয়া যেগুলো, কিছুটা দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা লাগোয়া, সেখানেও একই জিনিস হতে পারে, একই ছবি হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। কলকাতা এবং লাগোয়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মোটামুটি ভাবে একই ট্রেন্ড থাকে। এখন দক্ষিণ 24 পরগনা কি আছে, দক্ষিণ 24 পরগনায় এখানে একটা প্রবলেম বিজেপির জন্য খুব বড় এবং তৃণমূলের জন্য খুব স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ। একেবারেই ঠিক আছে, যেটা অ্যাডেড অ্যাডভান্টেজ বিজেপি,
সেটা হচ্ছে যে তৃণমূল তো তৃণমূলে ভোটটা পেতই, এবং যে বললাম যে অনগ্রসর, পিছিয়ে পড়া, একটুখানি যে আর্থিকভাবে অনগ্রসর, তো আর্থিকভাবে অনগ্রসর জায়গা, বস্তি এলাকা ইত্যাদি প্রভৃতি। কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এই অংশের ভোটটা কোথায় যায় তারা যদি রাস্তায় নেমে ভোটটা দেন? এবং এই অংশটাই তো সরকার বিরোধিতা সবচেয়ে বেশি ভোকাল ছিল। একদম। আরজি করের সময় এরাই তো রাস্তায় নেমেছিলেন, মোমবাতিটা জ্বালিয়েছিলেন, নর্মালি কলকাতায় মিছিল মিটিং হলে কটা মধ্যবিত্ত পরিবার থেকে রাস্তায় নামটা তুমি দেখা বলো তো। লোকের বিরোধীরা বলে যে শাসকের বিরুদ্ধে যে 100 দিনের কাজে শ্রমিকদের নিয়ে বেরিয়েছে, বা পুরসভার শ্রমিকদের নিয়ে বেরিয়েছে। সাধারণ মধ্যবিত্ত ঘরে বা তৃণমূলের কোর সাপোর্টার ছাড়া কজনকে বেরোতে হবে? দেখা যায় না। এসআইআর কিন্তু আরজি করের সময় সবাই নেমে এসেছিলেন, তখন তো কোনো ভেদাভেদ বা কিছু বাজবিচার ছিল না। ধনী গরিব, না, জাত পাত, রাজনৈতিক রং কিছু ফারাক ছিল না। ভোটের লাইনে যেভাবে সবাই দাঁড়ান ঠিক সেটাই হয়েছিল তখন। সেইটা তো আজকে মানে কি, তার মানে এই যে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণী কলকাতায়, যে তারাই তো সরকার বিরোধিতা সব থেকে বেশি ভোকাল ছিল। একদম। সেই ভোটটা যদি আজকে পড়ে, তো এই ক্লাসটা যদি পরে ভোটটা দেয়, সেক্ষেত্রে তৃণমূলে, আমি জাস্ট একটা কথা জানতে চাইছি, তৃণমূলের চেনা পিচ সেটা কি অচেনা ঠেকতে পারে? ঠেকতেই পারে, ঠেকতেই পারে। একটা শুধুমাত্র এখানে মানে তৃণমূলের জন্য পজিটিভ, যেটা আমি আগের দিনও বলেছি, সেটা হচ্ছে যে ধরো আজকে দেবাশিস কুমার তার নিজের নির্বাচনী কেন্দ্র ধরো রাসবিহারীতে একটা প্রতিটা মানুষকে চেনেন, সারাক্ষণ মুখে একটা হাসি ঝুলিয়ে রাখেন, হেসে কথা বলেন দেখা হলে, একদম ঠিক আছে, নানাবিধ সামাজিক কর্মকাণ্ড, পুজো বা কিছু জনসংযোগ, একটা বিশাল পপুলার একটা পুজো, চিদারা সম্মেলনী পুজো, খুব পপুলার পুজো। কদিন আগে একটা ম্যারাথন করেছেন, সারা বছর কিছু কর্মকাণ্ডে করতে থাকেন। আর সবচেয়ে বড় কথা কি, দেখা হলে হেসে কথা বলে সবার সাথে। এইগুলো তো কখনো কখনো ম্যাটার করে যায়। আমি আরেকটা বিষয়ে আসি, দেখো যে এই 93% মহিলা ভোট পড়েছে প্রথম পর্বে, যে 93%, তার মধ্যে যদি আমরা ডিভিশন করি সেক্ষেত্রে 93% মহিলা ভোটার। মানে মহিলারা পশ্চিমবঙ্গে একটা মোটামুটি বলে এটা পরম্পরা, মহিলারা লাইন দিয়ে ভোটটা দেন এই দিনটাতে। এবং সেক্ষেত্রে গ্রাম বাংলায় একটা মহিলা ভোটার, কালকেও আমরা আলোচনা করেছি, গ্রাম বাংলায় তৃণমূলের মহিলা ভোটের ওপর একটা ভালো একটা কর্তৃত্ব আছে, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যেটা হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব একটা ক্যারিশমা হোক মহিলার মধ্যে। এবার শহরাঞ্চলে তো মহিলাদের চাহিদা বা ভাবনা কিছুটা অন্যরকম। হ্যাঁ, তাদের অনেকেরই হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারেরও প্রয়োজন নেই বা কিছু নেই, বা শহুরে উঠতি যারা ছেলেমেয়েরা কলেজ পড়ুয়া বলো বা সদ্য চাকরিতে করেছে, তাদের কাছে তুমি যেটা বলছো, শহরের তরুণ মেয়েরা কি মহিলারা, তাদের কাছে তো ইস্যু হবে অপরচুনিটি, তাদের কাছে ইস্যু হবে শিক্ষা। একদম এটাই বলতে চাইছিলাম, শিক্ষা তাদের কাছে ইস্যু হবে সরকারি জায়গায় কর্মসংস্থানের যে বিষয়, তাদের কাছে ইস্যু হবে নিরাপত্তা, রাজ্য থেকে যদি আমি একটা কাজ পাই সেটা ঠিক। তো তাদের কাছে তো এইগুলো ম্যাটার করবে, কারণ তাদের অনেকেই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আবেদনও করেননি, পান না। ফলে গ্রামের এবং শহরের প্যাটার্নটা ডিফারেন্ট প্যাটার্ন হবে। এবং শহরে এরকমও হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে পরিবারের কেউ একজন, মা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পায়, কিন্তু মেয়ের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হতে পারে একেবারেই। আমরা দেখেছি এই ভোটের প্রচারে বেরিয়ে, যখন আমরা মানুষের সাথে রিয়াকশন নিচ্ছিলাম, ভক্স পপ করছিলাম, তখনও দেখেছি যে শাশুড়িকে নিয়ে বৌমা বেরিয়েছেন, শাশুড়ি বলছেন যে হ্যাঁ আমি পাই, আমার হাত খরচায় লেগে যায়, বৌমা বলছে না অপরচুনিটি চাই। তো দুটো প্রজন্মের ভাবনার ফারাক আছে। আর বারবার করে আমি যে মধ্যবিত্ত উচ্চবিত্ত কথা বলছি, যারা ভোট দিতে বেরোতেন না, সেখানে তো লক্ষ্মীর ভাণ্ডার খুব একটা নেই। এরাই যদি লক্ষ্মীর ভাণ্ডার আছে ওই যে আর্থিকভাবে অনগ্রসর যে অংশ কলকাতা শহরের মধ্যে, বস্তি এলাকা বা ওইগুলো, সেইখানে আছে। মানে একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এবার মধ্যবিত্ত এবং একটু উচ্চ মধ্যবিত্ত বা একটা অংশ যারা ভোটটা দিত না অন্য সময়, যাদের মধ্যে অনেক রকম অন্যরকম কিছু ভাবনা কাজ করে, এই 2 থেকে 3% যদি ভোট এরা দেয় এবার, সেক্ষেত্রে অনেকটা অদল বদল হওয়ার একটা এদের জন্য তৃণমূল একটা প্রচার করছে। সেই প্রচারটা হচ্ছে বাংলা এবং বাঙালি আক্রান্ত। কারণ এই যে অংশের কথা আমরা বলছি, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত বাঙালি,
আমি অবাঙালি ভোটারের কথা বলছি না। বাঙালি। তো বাঙালি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে একটা বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার, এটা নিয়ে কিন্তু একটা প্রাইড আছে, তো শ্লাঘা আছে। আচ্ছা, সেই শ্লাঘাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখো বাঙালি আক্রান্ত, সংস্কৃতিগতভাবে বাংলা আক্রান্ত হয়ে যাচ্ছে। এই প্রচারটা তো তৃণমূল করছে। সেটা যে এফেক্ট একেবারেই ফেলবে না এটা আমি বলবো না, সেটাও কিছু কিছু মানুষকে কিন্তু স্পর্শ করছে। যে কারণে অমিত শাহকে বারবার বলতে হচ্ছে যে বাঙালি মুখ্যমন্ত্রী হবে, বাংলা মিডিয়ামই হবে, ইংলিশ মিডিয়াম নয়, সে যত পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হবে, একেবারে এসবগুলো বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা নোট, রাইট নোট। তুমি দেখো 2019 সালে ভোটের আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সেই মিছিল থেকে কিছু মানুষের কাছে তো ব্যাপারটা দাঁড়িয়েছিল, স্পর্শ করেছে একেবারে। সেটা বারবার খুঁচিয়ে তোলেও কিন্তু কখনো প্রশান্ত কিশোর যে একটা বাঙালির প্যাকেজিং করে গেছে তৃণমূল, কিন্তু দেখো 2019-এর পরে 2021, বাংলা নিজের মেয়েকেই চায়, 2021-এর পরে 2024 দিল্লির জমিদারদের হাতে বাংলা আক্রান্ত, বাংলা বাঙালি। এবং এখানেই এই ভোটেও বাংলা বাঙালি। একদম। তুমি বলতে চাইছো তাহলে যে ভবানীপুর বা জোড়াসাঁকোর মতো যে কেন্দ্রগুলো সামান্য সংখ্যক বাঙালি কম, আমি সেটাই বলতে চাইছি, অবাঙালি ভোটার যেখানে কিছু সংখ্যক রয়েছে, তাদের ভূমিকা কোথাও কি কোনো কিছু ফ্যাক্টর হতে পারে? জায়গায় তো বিজেপির একটা ভোট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাঙালি এলাকায় যে আমি বাঙালি শ্লাঘার কথা বলছি, সেটা কিছু অংশ প্লে করতেই পারে, হতে পারে। তো আমরা রেজাল্ট দেখে বুঝবো যে কি করেছে না করেছে। একেবারেই। তো মোটামুটি আমরা যা বুঝলাম যে কলকাতার 11টি কেন্দ্রে যদি এভাবেই যদি ভোট সুনামি হয় ওই দিন, তাতে কি হতে পারে? এই বিপুল সংখ্যক ভোট যদি পড়ে তাতে অনেক কিছু অদল বদল হয়ে যেতে পারে। যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেন্দ্র ধরে ধরে যে কি ছিল, এবং সেই একই সংখ্যক মানুষ যদি ভোট দেন পার্সেন্টেজ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তার প্রভাব কি হতে পারে, সেটা কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে আমরা প্রেডিকশন করতে পারবো না, বারবার এটা তো প্রেডিকশনের জায়গা নয়, কিন্তু কোথাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি হতে পারে এবং কি না হতে পারে। সবটাই বোঝা যাবে 29 তারিখ ভোট কেমন হয়। 29 তারিখ ভোটের পর নিশ্চিতভাবে আমরা একবার আলোচনায় বসবো, তখন হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে পার্সেন্টেজটা যেহেতু এসে যাবে। একটা প্রভিশনাল পার্সেন্টেজটা তো সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবে একেবারেই, হ্যাঁ, যেটা আর ফাইনাল ফিগারে হয়তো আর 0.5% 1% বাড়বে। সেক্ষেত্রে সেটা আমরা সেদিন যাচাই করে নিতে পারবো যে পরিসংখ্যান নিয়ে আমরা আজ বসেছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম সেটা কি হলো, 29 তারিখ কি হলো। বাকিটা তো 4 তারিখ, যা জনতা জনার্দন কোথায় গিয়ে তাদের রায় দিয়েছেন সেটা বোঝার দিন হচ্ছে 4 তারিখ। আর আমরা এক্সিট পোল কিছু করছি না, কিন্তু মোটামুটি ভাবে যে এক্সিট পোলগুলো একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পেরেছে, তারা কি বলছে সেই ফিগারগুলো আমরা জানাতে থাকবো। 29 তারিখ আমরা সেগুলো জানাতে থাকবো। 29 তারিখের পর থেকে যে মোটামুটি ভাবে যে বাকি এক্সিট পোলগুলো কি বলছে, তারা কি বলছে, এবং তারা কি ট্রেন্ডের কথা বলছে, হ্যাঁ, ভোট পার্সেন্টেজ বা আসনের সংখ্যার জায়গা থেকে কি ট্রেন্ডের কথা বলছে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল, সঙ্গে থাকুন।